গো ওয়াইল্ড ফর এ ওয়াইল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। 10 দিন আগে এই চ্যানেলেই কলকাতা থেকে শিলিগুড়ি বাই কার কীভাবে যাবেন সেই সম্পর্কিত দুটি ভিডিও পার্ট 1 এবং পার্ট 2তে আপলোড করা হয়েছে। যদি কেউ দেখতে চান তবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেব। আজকে শিলিগুড়ি থেকে কিভাবে আবার কলকাতা বাই কার যাবেন সে সম্পর্কিত একটি ভিডিও পার্ট 1 অর্থাৎ শিলিগুড়ি থেকে ফারাক্কা ব্যারেজের আগে পর্যন্ত এই চ্যানেলে প্রকাশ করা হলো। ভেনাস মোড় থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি হিলকার্ট রোডের দিকে। এয়ার ভিউ মোড় ক্রস করছি আমরা, মহাত্মা গান্ধী মোড় নাম হয়েছে এখন এয়ার ভিউ মোড়ে। দিয়ে আমরা এখন মহানন্দা ব্রিজের দিকে যাচ্ছি। এই হচ্ছে মহানন্দা ব্রিজ, ক্রস করছি আমরা। এটা পেরোলেই জংশন, প্রধাননগর বা তেজগাঁও বাস স্টপেজ, তিনটে একসাথে। এই যে এইখান থেকে সব পরপর একটু এগোলেই প্রাইভেট বাসগুলো ছাড়ে কলকাতার উদ্দেশ্যে এবং অন্যান্য জায়গায়। জলপাইগুড়ি, কুচবিহার, আসাম, গৌহাটি সব জায়গার বাস এখান থেকে ছাড়ে। বাস এবং এই দেখুন দার্জিলিং, সিকিম যাওয়ার জন্য যে ভাড়া গাড়ি সেগুলো এখানেই পাওয়া যায়। স্ট্যান্ডও এখানে গাড়ি, প্রাইভেট গাড়ি একটা পাওয়া যায় এনজিপিতে, একটা পাওয়া যায় এখানে। এই যে এই মোড়টা এলো, এই প্রাইভেট বাসের যে স্টপেজ তার বাঁ দিক দিয়ে চলে গেলেই হচ্ছে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন সরকারি বাসগুলো বিভিন্ন দিকে চলে যায় এবং এই রাস্তার উপরেই শিলিগুড়ি জংশন। এবং এই গলি দিয়ে ঢুকে এই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে দূরে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এই যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, ডান দিকে যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা, আর বাঁ দিকের এই গলি দিয়ে সোজা চলে গেলেই শিলিগুড়ি জংশন স্টেশনও এখানে। ওই যে দেখা যাচ্ছে, এই যে স্টেশনও দেখা যাচ্ছে দূরে যে নীল বিল্ডিংটা, এখান থেকেই গিয়েছে। এটার এখন নাম হয়েছে ভানুভক্ত চক। সেটাকে বাদিকে রেখে আমরা এবার এগিয়ে যাচ্ছি। এবার আমরা দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছি। এই যে উপরে দেখাচ্ছে দার্জিলিং মোড় সোজা। যে সামনে যে মোড়টা আসছে সেটাই হচ্ছে দার্জিলিং মোড়, লেখাও আছে বোর্ডে দার্জিলিং মোড়। এই যেখানে একটা বিশ্ব বাংলার এরকম হাতের মডেল। দার্জিলিং হচ্ছে 77 কিলোমিটার। এই ডান দিক দিয়ে চলে গেলেই দার্জিলিং, ওপরে বোর্ডে লেখা আছে এখান থেকে দার্জিলিং 77 কিলোমিটার, কলকাতা 578 কিলোমিটার এবং বাগডোগরা এয়ারপোর্ট 12 কিলোমিটার। এই রাস্তার উপরেই শিলিগুড়ি সিটি সেন্টার পড়ে। তোরায়ন যে তৈরি হয়েছিল আবাসন প্রকল্প সেটাও কিন্তু এই রাস্তার উপরেই আছে। এই ডান দিকেই হচ্ছে এই যে আবাসন প্রকল্প বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, গাছের জন্য অনেকটা ঢেকে রয়েছে। এটাই হচ্ছে উত্তরায়ণ। উপরে বিল্ডিংগুলো খুব ভালো স্পষ্ট দেখা যাচ্ছে। বিশাল বড় এটা একটা আবাসন প্রকল্প ছিল। এটা হচ্ছে শিলিগুড়ি সিটি সেন্টার। শিলিগুড়িতে বেশ কয়েকটি বড় বড় মল আছে, তার মধ্যে সিটি সেন্টারটি এদিকে, আর সেবকে যাওয়ার রাস্তায় সেবক রোডের ওপরে পড়ে কসমস, ভেগা, এই মলগুলো ওইদিকে পড়ে। সেন্টারের ক্রস করে মাটিগাড়া এসে পৌঁছেছে এবং মাটিগাড়ার ওপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে বালাসন ব্রিজ, এটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। পাশে আরো কাজ হচ্ছে। আজকে 2 তারিখ, গতকাল থেকে উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়ে গেছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী। গতকাল বিকেল থেকেই এখানে শিলিগুড়িতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, রাস্তা দেখেই বুঝতে পারছেন। বাগডোগরা আর মাত্র 8 কিলোমিটার। এই বাঁ দিকের রাস্তাটা ফুলবাড়ির দিকে চলে গেছে। এটা আমরা শিব মন্দিরে রয়েছি এখন। এখানেই কিন্তু উত্তরবঙ্গের যে বিশ্ববিদ্যালয়, সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যাম্পাসটা এই শিব মন্দিরেই আছে। আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি খুব বড়, অনেকগুলো গেট, ভেতরের এরিয়াও কিন্তু অনেক বেশি। এই যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি গেট, একটা গেট, গেট নাম্বার 2 এটা। রাস্তাটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু এশিয়ান হাইওয়ে 2। এশিয়ান হাইওয়ে 2 এর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। সামনে দিয়ে আবার রাস্তা ইউটার্ন করে।
উত্তরপাড়া বিহার মধ্যে আমাদের যেতে হচ্ছে। এবার ডান দিকে গিয়ে আমরা নিচের রাস্তাটা ধরবো, কারণ উপরে দেখলাম কাজ হচ্ছে। আমরা উপরে চলে গেছিলাম, কিন্তু দেখলাম কাজ হচ্ছে, আবার ঘুরে ইউটার্ন নিয়ে এলাম এখানে। এভাবে নিচের রাস্তাটা দিয়ে এলাম, ওই ফ্লাইওভারটাও নেমে এসেছে, কারণ ওখানে রাস্তা তৈরি, এই যে রাস্তা তৈরির কাজ হচ্ছে নানা রকম, সেই জন্য ফ্লাইওভারটা বন্ধ করে রেখেছে। ফ্লাইওভারটা কদিন আগেও খোলা ছিল। আমরা যখন প্রায় 7-8 দিন আগে এসেছি কলকাতা থেকে শিলিগুড়িতে, তখন কিন্তু এই ফ্লাইওভারটা খোলা ছিল। রায়গঞ্জ এখান থেকে 167 কিলোমিটার, পূর্ণিয়া 172 কিলোমিটার। তাই প্রচুর চা বাগান আছে এবং এই দুদিকেই চা বাগান রয়েছে এবং ভিউটা খুব সুন্দর। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আর কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যে ভলভো বাসগুলো বা বিভিন্ন বাসগুলো আছে, সেগুলো এখন ঢোকে রাস্তায়। সেই বাসগুলোর সঙ্গে কিন্তু দেখা হয়। এই যে এখন এক এক করে বাসগুলো সব ঢুকছে। এই রাস্তাটা সৌন্দর্য হচ্ছে যে এই রাস্তাটা তো ভীষণই ভালো, আর এই রাস্তার দুদিকে কিন্তু সুন্দর করে চা বাগান দেখতে দেখতে চলে যায়। এই দেখুন, এই বলতে বলতেই আরেকটা বাস ঢুকলো। রাস্তাটা চলে গেছে জলপাইগুড়ির দিকে। কলকাতা ডালখোলা আমরা যাচ্ছি। আর একদম এই বাদিকে রাস্তাটা চলে গেছে হচ্ছে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ির দিকে। এই যে বোর্ডে দেখা যাচ্ছে, এই ডান দিকে হচ্ছে ইসলামপুর। আমরা এবার ইসলামপুরের দিকে যাব, বাইপাস ধরবো। এই বেরিয়ে যাবে। এই জায়গাটার নাম ঘোষপুকুর। আমাদের ফার্স্ট টোল এলো শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে। ক টাকা কাটে ভাই? 95 টাকা কাটে এখানে। আর 24 ঘন্টার মধ্যে যদি আবার ফেরা হয় তাহলে 45 টাকা কাটবে। এখন বিধাননগরের উপর দিয়ে যাচ্ছি। এইখানে কিন্তু রাস্তায় প্যাচ ওয়ার্ক আছে, আসার সময়ও দেখেছিলাম। এই যে দেখুন, রাস্তায় প্রচুর প্যাচ ওয়ার্ক এবং এখানে কিন্তু গাড়ি অত স্মুথলি চালানো যাচ্ছে না। এই রাস্তাটুকুই বাজে। বিধাননগরের এই রাস্তাটুকু আসার সময়ও আমরা বাজে পেয়েছি এবং যাওয়ার সময়ও কিন্তু বাজেই পাচ্ছি। এই আমরা এবার আস্তে আস্তে ইসলামপুর বাইপাসের কাছে এসে গেছি। এই ইসলামপুর বাইপাস। এই হলো ইসলামপুর বাইপাস। ডান দিকটা ইসলামপুর শহরের মধ্যে দিয়ে ঢুকে গেছে, আর এই হলো ইসলামপুর বাইপাস। এর উপরে আমরা উঠে গেলাম। আমরা বিধাননগর থেকে পালপাড়া, কলাগাছ, মাদারীপুর, শ্রীকৃষ্ণপুর এই অঞ্চলগুলো ক্রস করে আসলাম। রাস্তা মোটামুটি ভালোই দেখলাম এই অঞ্চলগুলোতে, তবে দু একটা জায়গায় প্যাচওয়ার্ক ছিল এবং তার জন্য একটু গাড়ির স্পিড কমাতে হয়েছিল। না হলে 100 থেকে 120-র মধ্যে গাড়ির স্পিড রাখা যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করছি, আমরা প্রায় 7-8 দিন আগে এই ইসলামপুর বাইপাস দিয়েই কলকাতা থেকে শিলিগুড়ির দিকে এসেছিলাম। সেই রাস্তাটা কিন্তু ভালো, কিন্তু এখন আমরা শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাচ্ছি ইসলামপুর বাইপাসের এই যে রাস্তাটা, এটাতে কিন্তু বেশ কিছু প্যাচওয়ার্ক পরবর্তীতে আমরা দেখতে পেলাম। অনেক প্যাচওয়ার্ক, অনেক। এই যে কিছুটা ক্যামেরায় আমি দেখাতে পারছি, ভর্তি প্যাচওয়ার্ক দেখতে পেলাম। এই রাস্তাটা কিন্তু কিছুটা হলেও একটু খারাপ। বাইপাস শেষ হলো, এরপরে রাস্তাটা কিন্তু খারাপ, যথেষ্ট খারাপ, ভাঙাচোরা, এবং বর্ষায় নর্থ বেঙ্গলে শুরু হয়ে গেছে গতকাল থেকে। এরপরে মনে হয় রাস্তা আরো খারাপ হবে বর্ষাকালে। এই রাস্তাটায় যথেষ্ট টুকটাক ভাঙাচোরা দেখতে পাচ্ছি এবং প্যাচওয়ার্ক প্রচুর আছে। দেখুন কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না, ভাঙাচোরা কিন্তু। এই ইসলামপুর বাইপাস শেষ করার পরই রাস্তাটা খুবই খারাপ। এই যে এই হচ্ছে রাস্তার অবস্থা এখন। দেখুন এই জায়গাটুকু কিন্তু রাস্তা যথেষ্ট খারাপ এবং গাড়ি যথেষ্ট আস্তে চালাতে হচ্ছে। এই আমরা গাইসল স্টেশন ক্রস করলাম। এবার ইসলামপুর বাইপাস থেকে জাস্ট নেমে গাইসল অব্দি রাস্তা কিন্তু যথেষ্ট ভাঙা এবং ভালো না। গাইসল থেকে পাঞ্জিপাড়ার দিকে যাচ্ছি, রাস্তার অবস্থা দেখুন, যথেষ্ট ভাঙা চোরা, প্যাচওয়ার্ক, খুবই বাজে অবস্থা। আমরা ক্রস করছি পাঞ্জিপাড়া রেল স্টেশন। গাইসলের পাঞ্জিপাড়া জাস্ট ক্রস করেই বিএসএফ একটা ক্যাম্পও রয়েছে এখানে। এই রাস্তাটা খুব ভালো লাগে দেখতে, কারণ এই রাস্তার দুপাশে যে গাছগুলো আছে তাতে হলুদ, লাল, গোলাপি, বেগুনি নানা ধরনের ফুল থাকে। এবং কিষানগঞ্জ পুলিশ স্টেশন চেকপোস্ট। এটা ন্যাশনাল হাইওয়ে 27-এর উপর দিয়ে আমরা যাচ্ছি, কিষানগঞ্জ ঢুকে গেছি।
রাস্তা আবার বেশ ভালো, কোনো সমস্যা নেই। ইসলামপুর বাইপাস শেষ হওয়ার পর থেকে আমরা পাঞ্জিপাড়া অব্দি রাস্তা খুব বাজে পেয়েছি। এখন কিন্তু এই কিষানগঞ্জের রাস্তা ভালো, উপর দিয়ে ফ্লাইওভারটা যাচ্ছে, আসার সময় যেটা দিয়ে এলাম আমরা, এখন নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি। এটা NH27, এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন, আমরা ক্রস করছি। এটা সিভিল কোর্ট কিষানগঞ্জে। ডালখোলা এই এখনো 30 কিলোমিটার। আমাদের শিলিগুড়ি থেকে যাওয়ার রাস্তা পথে প্রথম জ্যামটা পেলাম, ভালো জ্যাম এখানে। এটা পূর্ণিয়া শিলিগুড়ি রোড, কিষানগঞ্জ পেরিয়ে আসার পর এখানে বেশ কিছুক্ষণ জ্যাম, এবং গুগল ম্যাপেও সামনে জ্যামও দেখাচ্ছে একটু। এখানে বাজারটার জন্য জ্যাম। এখানে একটা বাজারও রয়েছে পূর্ণিয়া শিলিগুড়ি রোডের উপর। নেনুয়া বিক্রি হচ্ছে এখানে, ঝিঙের মতো দেখতে, কিন্তু এগুলোতে জলের পরিমাণ অনেক বেশি। এই যে এখানে হাট বসেছে বা বাজার আছে, সেই জন্যই কিন্তু এই জ্যামটা সামনে অনেকটা। দারুণ দারুণ সব সবজি দেখতে পাচ্ছি, কত বড় বড় উচ্ছে, ঢেঁড়স দেখছি, সব টাটকা টাটকা সবজি ভর্তি। NH27 দিয়ে আমরা এবার ডালখোলার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রাস্তা ভালো। সূর্যাপুর টোল প্লাজা, এটা দ্বিতীয় টোল। কত 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 কাটে? এটা কাটে কত? হ্যাঁ, কত? সূর্যাপুরে 100 টাকা টোল ট্যাক্স দিতে হলো। রাস্তা এরপর থেকে ভালো। রাজদরবার ধাবা হোটেল, এটা ভালো। NH27 এ এখন আমরা এই বাঁদিকের রাস্তাটা নেব, সার্ভিস রোডটা। In 500 meters, turn left onto National Highway 12. একটু গিয়েই ঠিক বাঁ দিকে ঘুরে গেলেই ন্যাশনাল হাইওয়ে 12 ডালখোলা থেকে শুরু হয়ে যাবে, এবং যেটা গিয়ে শেষ হবে বারাসাত। সার্ভিস রোড দিয়ে বাঁ দিকে গেলেই পৌঁছে যাব কলকাতা সোজা, বাঁ দিকে রায়গঞ্জ। Left onto National Highway 12. এবং এবার বাদিকটা নিলেই আমরা ডালখোলা এবং তারপরে ডালখোলা থেকে NH12 পেয়ে যাচ্ছি, যেটা সরাসরি চলে যাচ্ছে পুরো বারাসাত অব্দি। এই যে Continue on National Highway 12 for 25 kilometers. একটু সামান্য জ্যাম দেখতে পাচ্ছি। আগে এই ডালখোলার জ্যাম কিন্তু বিখ্যাত ছিল, যেখানে গাড়ি একবার আটকালে 1-1.5 ঘন্টা অনায়াসে কেটে যেত। এখন আর সেই জ্যাম নেই, তবে একটু এখন আমরা পড়লাম জ্যামে, অল্প সামান্য। ডালখোলা রেলগেটের উপর দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে। ডালখোলা বকখালি রোডের উপর দিয়ে এসে এবার আমরা এই যে বাঁদিকে ঢুকছি, এটা হচ্ছে ডালখোলা বাইপাস রোড। রাস্তা খুব ভালো, এখানে কোনো সমস্যা নেই। ডালখোলা বাইপাস রোড ধরে আমরা চলে যাব রায়গঞ্জের দিকে। ডালখোলা থেকে যে NH12 ধরে আমরা যাচ্ছি রায়গঞ্জের দিকে, এখানে রাস্তা খুব ভালো, ভীষণ ভালো রাস্তা। মালদা আর 116 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এই যে ডালখোলা, আমরা ডালখোলার ওপর দিয়ে এলাম NH12, রায়গঞ্জের দিকে যাচ্ছি। এখানে রাস্তা একদম প্রথম থেকে দেখছি খুবই ভালো, ভীষণ ভালো রাস্তা, এবং 100 থেকে 120-র মধ্যে অবশ্যই গাড়ির স্পিড রাখা যাচ্ছে, খুবই ভালো রাস্তা। করণ দিকে ক্রস করে টুঙ্গি দিঘির দিকে যাচ্ছি এবার। রাস্তা ভালো, এখানে 2-1টা প্যাচ ওয়ার্ক আছে। এতক্ষণ রাস্তা ভীষণই ভালো ছিল, এখনো ভালোই। এটা করণ দিঘি আর টুঙ্গি দিঘির মাঝের রাস্তা। এটা বেঙ্গল টু বেঙ্গল। এইটা হচ্ছে বোতলবাড়ি রোড। এটা বেঙ্গল টু বেঙ্গল, যখন আমরা আসি কলকাতা থেকে বেঙ্গল টু বেঙ্গল নিয়ে গিয়ে ইসলামপুরের জাস্ট আগ দিয়ে গিয়ে তোলে। এটা আগে ইউজ হতো, কিন্তু এখন যখন এই রাস্তাগুলো সঠিকভাবে তৈরি হয়নি, এখন এই রাস্তা তৈরি হয়ে গেছে, এখন আর কেউ বোতলবাড়ি রোড ব্যবহার করে না সাধারণত।
আমরা মণিডাঙ্গা, পানিশালা এই জায়গাগুলো ক্রস করে চলে এসেছি রায়গঞ্জে প্রায়। এবার আমাদের শুরু হবে রায়গঞ্জ বাইপাস রোড, যেটা এখন একদমই বাইপাসগুলোর মধ্যে একদমই নতুন বাইপাস, যেটা প্রায় 15 দিন বোধহয় হলো খুলেছে। আমরা 8-10 দিন আগে আমরা এসেছিলাম কলকাতা থেকে এই দিকে শিলিগুড়ির দিকে, আমরা ওই রোডের ওপর দিয়েই এসেছিলাম। এটা খুব পুরনো নয়, জাস্ট 15-16 দিন মোস্ট প্রবাবলি হয়েছে এই রোডটা খুলেছে। থার্ড টোল এসে গেল, জাস্ট রায়গঞ্জ বাইপাসটা ধরবো তার আগেই এই টোলটা এলো। কত কাটে দাদা? হ্যাঁ, সিঙ্গেল 75 আর ডবল এটা সিঙ্গেল 75 টাকা কাটলো, আর যদি আসে এই 24 ঘন্টার মধ্যে ফিরে আসা যায় তাহলে 40 টাকা। তেঁতুলতলা এই জায়গাটা, এটা ক্রস করে আমরা রায়গঞ্জ যে নতুন বাইপাসটা খুলেছে 15 দিন মতো হলো সেটা এখন ধরছি। এই যে ঠিক এইখান দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, বাঁ দিকে চলে গেল রায়গঞ্জ শহরটা চলে যাবে। যে বাঁদিকের সামনের বাঁদিকের রাস্তাটা দিয়ে রায়গঞ্জ শহরের মধ্যে চলে যাওয়া যাবে, আর আমরা চলে যাচ্ছি রায়গঞ্জ বাইপাস দিয়ে সোজা উপরে। Keep left to stay on National Highway 12. এই যে নিচের রাস্তাটা দিয়ে রায়গঞ্জ শহরের দিকে চলে যাওয়া যাবে, আর আমরা এখান দিয়েই যেতে হবে। To continue Raigans Bypass Road. বন্ধ করো। এখন সদ্য খুলেছে, রাস্তা খুবই ভালো, একদম দারুণ রাস্তা। Straight to stay on Raigans Bypass Road. তবে রায়গঞ্জ এই যে বাইপাস রোড, যেটা প্রায় 11 কিলোমিটার, সেটা যেতে হবে। সেটার কিন্তু দেখছি যে ওই দিক থেকে গাড়িও এই একই রাস্তা দিয়ে যাচ্ছে, মানে এটা একদিকটা খুলেছে, কিছুটা জায়গা একদিকেই রয়েছে, গাড়ি একদিক দিয়ে আসছে এবং একদিক দিয়েই যাচ্ছে। এখানে এই যে বন্ধ আছে, ফলে একদিকটা খুলেছে, পুরোটা এখনো খোলেনি। রায়গঞ্জ বাইপাস শেষ হলো, আমরা NH12 ধরে সোজা এবার যাব। এই যে বাঁ দিকের রাস্তাটা দিয়ে কিন্তু বালুরঘাট চলে যাওয়া যায়, কালিয়াগঞ্জ হয়ে বালুরঘাট চলে যাবে এই রাস্তাটা, আর আমরা চলে যাব সোজা। আমরা রায়গঞ্জ বাইপাস থেকে নেমে NH12 ধরে ইটাহারের দিকে যাচ্ছি। এখানে কিন্তু গোটা রাস্তাটাই খুব ভালো। আর মোড় বাদিক দিয়ে গেলে আবার সেই বালুরঘাট হিলি। ফারাক্কা এখান থেকে দেখাচ্ছে আর 70 কিলোমিটার। আমরা গাজলের কাছে চলে এসেছি। সকাল 5:30টায় বেরিয়ে এখন মোটামুটি 9টা বাজে আমরা গাজলের কাছে এলাম। এবার আমরা একটু ব্রেকফাস্ট করব। এর মাঝে আমরা 5 মিনিটের একটা টি ব্রেক নিয়েছিলাম, গাড়িতেই থাকে চা। এটা এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার গেল। আমরা গাজল ঢুকছি। এইখানে একটা ব্যাপার আছে, এই গাজলে এখান থেকে একটা ফ্লাইওভার হচ্ছে, যেটা সোজা ওপারে গিয়ে ফেলছে, তারপরেই হচ্ছে গাজল টোল। কিন্তু গাজলে সবাই খাওয়া দাওয়া করে, এই খাওয়া দাওয়া করতে গেলে মাথায় রাখতে হবে ফ্লাইওভার দিয়ে ওঠা যাবে না, তার বাঁদিক দিয়ে কেটে গিয়ে তলাতে, ঠিক ফ্লাইওভারের তলায় খাবার জায়গাগুলো আছে। আমরা গাজলে চলে এসেছি। খাওয়ার যে ধাবাগুলো আছে সেটা হচ্ছে তলা দিয়ে গিয়ে, দেখিয়ে দিচ্ছি। এটা গাজল মোড়। এই বাঁদিকের রাস্তাটা দিয়েও, রাস্তাটা আপনারা যদি বালুরঘাট যেতে চান এই বাঁদিক দিয়ে বেরিয়ে গেলে বালুরঘাট চলে যাবে।
যেহেতু আমরা শিলিগুড়ির পরে রাস্তা ভালোর জন্য এই গাজলে এসেই ব্রেকফাস্ট করব, তাই আমরা এই যে দেখুন এই গাজল মোড় ক্রস করে আমরা আর ফ্লাইওভারে এখন উঠবো না। এই ফ্লাইওভারটা জাস্ট শেষ হয়েছে টোলের আগে। আমরা এই তলা দিয়ে গিয়ে খেয়ে ধাবাতে খেয়ে আমরা এই রাস্তাটাই ধরবো, ব্রিজের ফ্লাইওভারের তলা দিয়ে টোল। ডিস্টেন্স একই, কিন্তু মাথায় রাখবেন যদি গাজলে টিফিন করতে হয় বা ব্রেকফাস্ট করতে হয় বা লাঞ্চ করতে হয়, তাহলে এই গাজলে ফ্লাইওভার ওঠার আগেই বাঁ দিকে ঘুরে যাবেন। বাঁ দিকে ঘুরে দিয়ে এই দেখুন ফ্লাইওভারের সাথে সাথে ঘুরছে এই যে মোড়টা এলো, এই মোড়টা হচ্ছে আমাদের কলকাতা থেকে বালুরঘাটের যে বাস রুট সেটা এই সোজা। ওই বাসগুলোও তখন আবার কলকাতার দিক থেকে আসার সময় এই ফ্লাইওভারে ওঠে না, তারা আবার ওই বাঁ দিক দিয়ে তলা দিয়ে কলকাতার থেকে আসার সময় এই ফ্লাইওভারের বাঁ দিক দিয়ে এরা এসে এই তলা দিয়ে এসে এই পেছনের রাস্তাটা সোজা চলে গেল বালুরঘাট হিলি। In 600 গঙ্গারামপুর, meters, slight left onto বুনিয়াদপুর, National Highway সুরক্ষা 12. এইদিকে। এই যে আমরা চলে এলাম, আমরা এইবারে এইখানে আমরা ব্রেকফাস্ট করে নেবো, লাঞ্চও আমরা করে নেবো। সবসময়- এখানে খাবার খুবই ভালো। আমরা সবসময়তে এই জায়গাটাতেই প্রেফার করি, এখানেই আমরা লাঞ্চ বা ব্রেকফাস্ট আমরা করে নিই। বাইরেও যখন শিলিগুড়ি কলকাতা যাতায়াত করি, গাজলের এই ধাবাটাতেই আমরা সাধারণত খাই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে এরকম বসার অ্যারেঞ্জমেন্ট আছে, আবার ভেতরেও এসির মধ্যে বসার অ্যারেঞ্জমেন্ট আছে। খাওয়া দাওয়া এমনি ভালো। দাদা আমরা গাজল থেকে এই যে ফ্লাইওভারের তলায় আমরা তলা দিয়ে এলাম। এই যে কেন বলছিলাম ফ্লাইওভারটা ধরবেন না, ফ্লাইওভারটা যদি ধরেন রায়গঞ্জ থেকে আসার সময় গাজল ফ্লাইওভার ধরলে তাহলে এই তলাটাতে আর আসতে পারবেন না নিচেরটাতে। ওই জন্য বাঁ দিক দিয়ে কেটে যেতে হবে ফ্লাইওভারের আগে। এই ফ্লাইওভারটা এখানে এসে এই যে সামনেই এই যে দেখা যাচ্ছে দূরে এই যে চলে এলো গাজল টোল। দিন বোতল বমি পাই না, কত কাটে? দাঁড়ালে বমি পাই। 60 টাকা। আমরা 5:30টায় শিলিগুড়ি থেকে বেরিয়ে প্রায় 9:20 নাগাদ পৌঁছেছিলাম গাজল। সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। সেখান থেকে আবার স্টার্ট করেছি 10টায়। তো ইটাহার থেকে গাজল অবধি রাস্তাটা ভীষণই ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। এবার আমরা ওল্ড মালদা ক্রস করে এসে আমরা এবার মালদা বাইপাসে উঠবো। এই মালদা বাইপাস ধরলাম আমরা। মালদা বাইপাসের রাস্তা কিন্তু ভালো, আসার রাস্তাটা তো ভালোই, যাওয়ারটাও ভালো। বাইরে টেম্পারেচার ভালোই, এখনই মরিচিকা দেখা যাচ্ছে। ডান দিকে মালদা টাউন, ডান দিকে মালদা টাউনটা, আর আমরা সোজা মালদা বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি। যে মালদার বিখ্যাত আমের সেই বাগান দেখা যাচ্ছে। মালদা বাইপাস রোড ভীষণই ভালো, একদম দারুণ রাস্তা, পুরো মাখনের মতো একদম। দেখুন একটু দেখাচ্ছি। আমরা সুজাপুর ক্রস করে এখন কালিয়াচকের দিকে যাচ্ছি। ফারাক্কা কিন্তু এখন মাত্র 18.8 কিলোমিটার এখান থেকে। আমরা কালিয়াচকে পৌঁছে গেলাম। গাজল থেকে 36 মিনিট। এখন বাজে হচ্ছে 10:36। আমরা 5:30টায় শিলিগুড়ি থেকে স্টার্ট করেছিলাম। মাঝে আমরা খাওয়ার জন্য, ব্রেকফাস্ট খাওয়ার জন্য 45 মিনিট মতো একটা ধাবায় ছিলাম। বৈষ্ণবনগর ক্রস করছি, এরপরে ফারাক্কা ব্যারেজে উঠবো। কিন্তু যেটা দেখলাম যে ডালখোলা থেকে এই পুরো ওল্ড মালদা বাইপাস সব রাস্তাই পুরোটা খুবই ভালো, পুরো মসৃণ রাস্তা, কোথাও কোনো খানাখন্দ নেই এবং কোথাও প্যাচওয়ার্কও চোখে পড়েনি। বরং ইসলামপুর বাইপাসের ওই জায়গাটায় শিলিগুড়ি থেকে কলকাতা আসার দিকে রোডটা কিন্তু একটু খারাপ আছে, কিন্তু কলকাতা থেকে আবার শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা ইসলামপুর বাইপাসের ভালো। এবার ব্যারেজের আগে, ফারাক্কা ব্যারেজের আগে আমাদের ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের যে টোল প্লাজা সেটা চলে এসেছে। বেশ কিছু টোল দিতে হয়, এটা 3 বা 4 নম্বর টোল, আমার ঠিক মনে নেই, দেখি এখানে কত লাগে। তবে রাস্তা ভালো থাকলে টোল ট্যাক্স দেওয়াই যেতে পারে। এটাই লাগে 140 টাকা। আরেকটা ব্রিজ হচ্ছে ওইদিকে ফারাক্কার, ওটা চলে গেল ওইদিকে, ওটা হবে, তৈরি হচ্ছে।
ফারাক্কার উপর দিয়ে যেটা আসছে। আজকে এই পর্যন্তই। এরপরে ফারাক্কা ব্যারেজ থেকে কলকাতা অবধি কিভাবে বাইকার যাবেন সে সম্পর্কিত পার্ট 2 ভিডিওটি এই চ্যানেলেই কয়েকদিন পরে প্রকাশিত হবে। ততক্ষণ সঙ্গে থাকুন।